আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল ফিজিস্ট প্রফেসর ডক্টর হাসিন অনুপমা আজহারি, প্রফেসর ইনস্টিটিউট অফ ন্যাচারাল সায়েন্সেস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি UIU, পরিচালক সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ, সহসভাপতি এশিয়া ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স, সাধারণ সম্পাদক আলো ভুবন ট্রাস্ট। আপা কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ বিপ্লব ভাই এই অনুষ্ঠানে আমাকে উপস্থাপক করার জন্য। জি, শুরুতে একটু খুশির খবর দিয়েই শুরু করতে চাই। সেটা হলো যে সম্প্রতি আমরা জেনেছি যে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স, এই অর্গানাইজেশনে। সো আমরা এখান থেকে শুরু করি। তো সেটা হলো, প্রথমে জানতে চাই বাংলাদেশের সরকারি ও বেসরকারি হিসেবে বর্তমানে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যা কত হতে পারে এবং পরিসংখ্যান কতটা নির্ভরযোগ্য? প্রথমে আমি বলতে চাই যে আমাদের দেশে আসলে সঠিকভাবে এখনো পরিসংখ্যানটা নেই, মানে সরকারিভাবে নেই। তবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা ডেটা আপনারা সবাই সেটা দেখতে পারবেন, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্লোবোকনের তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ মেয়েদের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়েছে, যেটাতে আমরা 29,000 থেকে 30,000 মতো পজিটিভ এসেছে, অর্থাৎ 1% মতো পজিটিভ এসেছে। এবং গ্লোবোকনের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় 13 থেকে 15,000 নতুন রোগী আক্রান্ত হয় এবং মারা যাচ্ছে হচ্ছে প্রায় 6,000-এর মতো প্রতি বছর। এবং আমাদের দেশে এই পর্যায়ে আমরা কিছুদিন আগেও জানতাম যে জরায়ুমুখ ক্যান্সার ছিল সবচেয়ে বেশি 1 নম্বরে, এখন সেটা কমে এসে এখন স্তন ক্যান্সারটা আমাদের প্রাথমিকভাবে 1 নম্বরে চলে এসেছে। আমাদের দেশে বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সারের এই বিষয়ে তথ্যপত্র সংগ্রহে বড় বাধা বা চ্যালেঞ্জ কোনগুলি? চ্যালেঞ্জ আসলে এগুলো নিয়ে আসলে তো প্রাথমিক পর্যায়ে যখন আমরা পিছের দিকে তাকাই তখন কিন্তু আসলে এগুলো নিয়ে কেউ সচেতন ছিল না। আস্তে আস্তে আমরা দেখলাম যে সরকারি বেসরকারিভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইভেন পুরো বিশ্বেই কিন্তু এখন মানে চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থাকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ দেখা যায় আপনি হাসপাতাল করেও শেষ করতে পারবেন না, আপনি চিকিৎসার যে অর্থনৈতিক ব্যয়বহুলতা সেটাও আপনি শেষ করতে পারবেন না, কিন্তু আপনি যদি প্রতিরোধে চলে যান, প্রতিরোধ মানে যে আপনি বেস্ট অপশন। এই কারণে আমি বলবো যে এর মানে যে হাসপাতালগুলো চলবে না তা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করতে পারেন, আমাদের আসলে মূল উপাদ্য হচ্ছে একটা সুস্থ জীবন বা একটা মানুষকে বাঁচিয়ে রাখা। সেখানে যে কোনো লেভেলেই হোক, সেটা ডাক্তার হোক, একটা পাবলিক হেলথের লোক হোক, অথবা একজন সাধারণ মানুষ হোক, তাদের কাছে আমাদের সবাইকে মানে একটা আমাদের যেটা বলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আরবান এবং রুরাল এরিয়া সবাইকেই এই ব্যাপারগুলো আসলে এগুলো হচ্ছে প্রতিদিন মানুষের জীবনে একটা ছোট ঘটনা। যে এগুলো এমন না যে আমরা শুধু ডাক্তার হলেই জানবো, এটা একটা প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আমি আমার শরীরকে যাতে অসুস্থ থেকে প্রতিরোধ করতে পারি কি করা উচিত, মানে কি করলে বেসিক্যালি ডাক্তারের কাছে কম যাওয়া লাগে এবং কিভাবে মানে হেলদি থাকা যায়। ডাক্তারের কাছে যেই চেক করতে হবে, আপনার একটা নিয়মিত একটা চেক আপও করতে হবে। স্ক্রিনিং মানে হচ্ছে আপনি বাসায় বসেও করতে পারবেন, কিছু জিনিস আছে, কিছুটা আছে যে আপনি যদি বাসায় বসে মনে করেন যে আপনার এক্সামিনেশনের সময় মনে করেন আপনার কোনো সন্দেহ হচ্ছে, তখন আলটিমেটলি ইউ হ্যাভ টু আপনাকে ডাক্তারের শরণাপন্নই হতে হবে, ইমেজিং বা কোনো টেস্টের শরণাপন্ন হতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা সেটা ধরতে পারছি কিনা। এই যে সচেতনতা, এই সচেতনতাটা নেই। বিভিন্ন ধরনের টাবু রয়েছে, যেহেতু স্তন একটি লজ্জাকর অঙ্গ, যেটা প্রাইভেট পার্ট, সবাই হঠাৎ করে এটা বলতে চায় না, কাকে বলবে কিভাবে বলবে, আবার ধরতে পারলেও
কার কাছে যাবে, এই যে আমরা জানি না, প্রপার গাইডলাইনটা নেই দেখে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, এবং যখন দেরি হয়ে যায় রোগও অনেক মানে অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। অ্যাডভান্স স্টেজে পৌঁছানো মানেই হচ্ছে আপনার সেটা নিরাময় করা একটু চ্যালেঞ্জিং। বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার প্রবণতার সাথে বাংলাদেশের যদি আমরা তুলনা করি, হ্যাঁ, তাহলে কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়? বিশ্বব্যাপী উন্নত দেশেও কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সারই বেশি, কিন্তু ওখানে যে জিনিসটা মৃত্যু হার কম, বিকজ কারণ একটাই যে ওরা সচেতন বলে ওদের অফিস বলেন প্রত্যেকটা জায়গায় সরকারিভাবে একটা হেলথ ইন্স্যুরেন্স প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে তারা স্ক্রিনিংটা করতে পারে, এবং এদের বলেই দেওয়া হয় যে এই 50 বছর উপরে, 30 বছরের উপরে বা 60 ইয়ার্স উপরে ইয়ারলি কি টেস্ট করতে হবে, এবং সেটা এমনভাবে বলা আছে যে প্রত্যেকে মানুষই করে, প্রত্যেকটি নর নারী প্রত্যেকে এই কাজগুলো করে। কিন্তু আমরা আমাদের দেশে বা উন্নয়নশীল দেশগুলোতে যেটা হয়, যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই সেজন্য এগুলো কিন্তু অনেক খরচের ব্যাপার থাকে, হঠাৎ করে চাইলেও আমরা করতে পারি না। এক নম্বর তো সচেতনতার পরেও যদি আমরা জেনেও থাকি, একটা শিক্ষিত সমাজও কিন্তু করতে চায় না, কারণ অর্থনৈতিক একটা ব্যাপার থাকে। তারপর আমরা গুরুত্বটা কম দিই, স্বাস্থ্যর ব্যাপারে আমরা একেবারেই খুবই অবহেলা করি। যতক্ষণ পর্যন্ত একদম পড়ে না যাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হাসপাতালের দিকে যাই না বা ডাক্তারের কাছে যাই না, কি হবে রেখে দিই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ব্যাপারগুলোর জন্য উন্নত দেশে এই স্ক্রিনিং এর জন্য কিন্তু মৃত্যু হারটা কমে আসছে। আমাদের দেশে আমরা যদি স্ক্রিনিং এই পদ্ধতিটা সবার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, চালু করতে পারি, আমিও মনে করি যে আমাদের দেশে এটা কমবে। সাধারণ মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কতটুকু আছে বলে আপনি মনে করেন? আগে ছিল না, এখন কিন্তু একজন ইউনিভার্সিটির ছাত্রী থেকে শুরু করে 25 বছরের পরে ছাত্রী থেকে শুরু করে মানুষজন এখন একটু একটু বুঝতে শুরু করেছে, এবং এটা আমাদের আসলে আরও ব্যাপকভাবে প্রচারণা দরকার। আমি যদি বলি যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি আমরা এগুলোও দেখাই, যে তাহলে মানুষ একটু সাধারণ বুঝতে পারবে। কারণ এত সাধারণ একটা জিনিস, আমরা যেটাকে বলি যে নিজের ব্রেস্ট নিজেই পরীক্ষা করে কিন্তু আমরা বুঝতে পারি, যেটাকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি। তো এটা যে ইউটিউবে পাওয়া যাচ্ছে, যে কোনো ডাক্তারের কাছে গেছে সে বলে দিচ্ছে, তো এই জিনিসগুলো এত সহজ একটা পদ্ধতি, কিন্তু আগে তো জানতে হবে। এজন্য আমি মনে করি যে এখন কিছুটা সচেতনতা এসেছে, তবে প্রত্যন্ত অঞ্চলে জিনিসটা আরেকটু আমাদেরকে ভালোভাবে প্রচারণা করতে হবে। একজন গবেষকের দৃষ্টিতে প্রাথমিক স্তরে স্ক্রিনিং বাড়ানো গেলে মৃত্যু হওয়ার কতটা কমানো সম্ভব বলে আপনি মনে করেন? গবেষক রিসার্চ আমরা যেটাকে বলি গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কারণ বের করা। আমরা প্রথম কথা হচ্ছে সচেতনতা, মানে হচ্ছে আপনি নিয়মিত পরীক্ষা করছেন, দেখছেন, যদি স্টেজ অনুযায়ী আপনি ডাক্তারের কাছে সেই ধরনের ট্রিটমেন্ট চিকিৎসা নিচ্ছেন, এবং প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে প্রায় 70% কিন্তু আমরা কিওর করে ফেলতে পারি, এবং এভাবেই কিন্তু কমে আসছে উন্নত দেশগুলোতে। সাকসেস রেটটা 70% থেকে 80%-এর মতো। কিন্তু আর গবেষণায় যেটা বের হয়ে আসে সেটা হচ্ছে কেন হচ্ছে, কারণটা। এই কারণটা যদি মানে সোর্স অফ ইনফেকশন, কারণগুলি, হ্যাঁ, এগুলো যদি আমরা বের করতে পারি, যেটা একমাত্র গবেষকদের পক্ষেই সম্ভব। কারণ আমি বলবো যে কারণগুলো আমরা নিয়মিত বইয়ে পড়ে আসছি, যে আমাদের লাইফস্টাইল, জাঙ্ক ফুড, তারপর শারীরিক কি বলে এক্সারসাইজ যেটাকে বলে, প্লাস জেনেটিক কজ, এই যে জিনিসগুলো, এগুলো যখন আমরা দেখতে পারবো যে বাংলাদেশে কি কারণে, এখন আপনারা দেখবেন যে আমাদের অনকোলজিস্টের কাছে কিন্তু অনেক অল্প বয়সী মেয়েরা এই রোগে আক্রান্ত হচ্ছে, যাচ্ছে। তাহলে এই বয়সে কেন এটা বাড়ছে, বা একটা 30 বছর মহিলার কেন বাড়ছে, বা একটা 50 বছর, এই যে একটা তুলনামূলক চিত্র, এবং সেটা শুধু মানে আপনার কি বলবো শহরে এবং গ্রামে, এই তুলনামূলক চিত্র কিন্তু কারণগুলো সহ একমাত্র গবেষণায় সেটা উঠে আসবে। এবং আমরা যদি ওই জিনিসগুলোকে আরো বেশি হাইলাইট করতে পারি যে এই কারণগুলোর জন্য হচ্ছে, তাহলে কিন্তু এটা আরো বেশি নিরাময় করা সম্ভব হবে। ব্রেস্ট ক্যান্সারের উপসর্গগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কি ধরনের গবেষণা সবচেয়ে কার্যকর বলে আপনি মনে করেন? আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনছেন, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু মানে সবাই জানে, বিশেষ করে আপনার ছেলেমেয়েরা যতটা জানবে আমরা কিন্তু অতটা জানি না। ওদেরকে এখন কিছু করতে বলে ওরা এআই দিয়ে চট করে একটা লিখে ফেলছে, খুব সুন্দর করে ব্যবহার করতে পারছে। এআইয়ের একটা এখন বর্তমানে ইউএস এবং বিভিন্ন উন্নত দেশে কিন্তু হেলথ সেক্টরে
50-60% কিন্তু এআই দিয়ে কাজ হচ্ছে। সো এআই দিয়ে যেটা সবচেয়ে বেশি করা যায় সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ করা। কারণ আমরা সেখান থেকে যে টিস্যুর যে ক্যারেক্টার্সগুলো খুব সুন্দর করে বের করা যায়, কিন্তু এআই যে আপনার কতটুকু নির্ভুলতা করতে পারছে সেটার জন্য প্রথমে কিন্তু গবেষণা দরকার। কারণ আমরা একটা ইমেজ কিন্তু দেখে আমরা বলতে পারি যে এখানে এই টিস্যুটার বা এই কোষটার কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়েছে, কিন্তু এআই দিয়ে আমরা এটা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বের করতে পারি, স্পেসিফিক্যালি করা যায়। জি, কিন্তু আমরা যদি এখন কম্পারিজন করি যে ভিজুয়াল ইন্সপেকশন এবং এআই দিয়ে এটার আসলে কতটুক সত্যতা বা তথ্য ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, এই কম্পারিজনটা আমরা করতে পারি। এবং এটা আমার মনে হয় যে আমাদের যারা অনকোলজিস্টরা আছেন তারা যদি গবেষকদের সাথে কাজ করেন তাহলে আমার মনে হয় এটা আরো দ্রুততর সমন্বয়টা খুবই দরকার। জি, আমরা আশা করছি এই সমন্বয়টা আমরা করতে পারবো সবাই মিলে। অবশ্যই আমরাও চাচ্ছি, কারণ আমরা গবেষণা অলরেডি শুরু করেছি। জি জি। আর্লি ডিটেকশনের ক্ষেত্রে বাংলাদেশে কোন কোন নতুন প্রযুক্তি বা টুলস ব্যবহার করা হয়েছে এই পর্যন্ত? আমাদের দেশে এখন প্রত্যেক হাসপাতালেই ম্যামোগ্রাফি নাম শুনেছেন, যেটা 30 বা 35 বছর ঊর্ধ্বের মহিলাদেরকে করতেই হবে প্রতি 2 বছর বা 1 বছর অন্তর অন্তর। কিন্তু আল্ট্রাসোনোগ্রামিও রয়েছে, আল্ট্রাসোনোগ্রাফ, যেটা দেখা যায় যে যারা অল্প বয়স্ক যারা 30 বছরের নিচে তারা আল্ট্রাসোনোগ্রাফি করে। কিন্তু আরেকটা যেটা আসছে 3 ডাইমেনশনাল, যেটা টোমোসিনথেসিস বলে, সেটাও বাংলাদেশে রয়েছে, যেখানে আরো পিন পয়েন্ট মানে আরো সূক্ষ্ম কোনো কিছু যদি ছোট কিছু ধরা পড়ে সেটা টোমোসিনথেসিসও আছে। আমাদের দেশে সব ধরনের প্রযুক্তিই আছে, যেমন আমাদের মতো নারীকে ম্যামোগ্রাফি একদম বাধ্যতামূলক করতেই হবে, কিন্তু দেখা আপনি যদি একটা পরিসংখ্যান নিয়ে দেখেন দেখবেন খুব কম মহিলা কিন্তু যাচ্ছে বা করছে, কারণ মেশিন রয়েছে, কিন্তু কতজন যাবে এটার জন্যই সচেতনতা দরকার। জেনেটিক টেস্টিং বা বায়োমার্কার রিসার্চ ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে কতটা কার্যকর হতে পারে? এটা তাদের জন্য আমি বলবো যাদের ফ্যামিলি হিস্ট্রিতে, পারিবারিক ইতিহাসে, মানে বাবা মায়ের ফ্যামিলিতে যদি কারোর থেকে থাকে, নানা নানি দাদি, এরকম প্রিভিয়াস হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। কারণ জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে যেটা সুবিধা হয় যে পরবর্তীতে আমরা যদি জেনে থাকি তাহলে পরবর্তীতে সেই নারী সেইভাবে নিজেকে নিয়মিত চেক আপে রাখবে, নিয়মিত ফলো আপ করবে, নিয়মিত সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে এবং তার চলাফেরা সবকিছু সেইভাবে ডক্টর একটা গাইডলাইন বা একটা অ্যাডভাইস নিয়ে রাখলে তখন সে যাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়তে পারে। শহর বা গ্রামাঞ্চলের চিকিৎসা প্রাপ্তির পার্থক্য গবেষণায় কিভাবে ফুটে ওঠে? যে ইমেজিং এর কথা বলছি, যার যে ছবির মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি প্রাথমিকভাবে বা স্ক্রিনিং করতে পারি, সেটা গ্রামে করা খুব কঠিন হবে। কারণ হচ্ছে 1 নম্বর মেশিনটা খুব ব্যয়বাহুল্য, 2 নম্বর হচ্ছে আপনি গ্রামে মানে দক্ষ টেকনিশিয়ান এটা কিন্তু চালানোর জন্য যে